নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সাংগঠনিক দক্ষতা নিয়ে। সাংগঠনিক দক্ষতা হলো নরম দক্ষতা, যা আপনাকে প্রত্যাশা পরিচালনা করবে, কাজের শীর্ষে থাকতে এবং সময় মতো ফলাফল প্রদান করতে সহায়তা করে। ধরুন, আপনি 3 মাস ধরে 4টি প্রকল্পে কাজ করছেন এবং আপনি প্রতিটি প্রকল্পের জন্য আলাদা আলাদা ব্যক্তির সাথে যোগাযোগ করেছেন। শক্তিশালী সাংগঠনিক দক্ষতা আপনাকে আপনার প্রত্যাশিত অবদানকে পরিচালনাযোগ্য কাজে ভাগ করতে সাহায্য করবে। আপনি জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজগুলিকে অগ্রাধিকার দিয়ে সেই কাজগুলির জন্য সময়সীমা নির্ধারণ করবেন। আপনি এমন মাইলফলকও চিহ্নিত করবেন যার জন্য যোগাযোগ এবং সহযোগিতা প্রয়োজন। আপনার কাজ সংগঠিত করার জন্য আপনি একটি পরিকল্পনা বা প্রকল্প ব্যবস্থা, সরঞ্জাম, একটি নোটবুক, এমনকি একটি ক্যালেন্ডার ব্যবহার করতে পারেন। সাংগঠনিক দক্ষতা আপনাকে গুরুত্বপূর্ণ কাজে আপনার সময়, প্রচেষ্টা এবং সম্পদ নিয়োগ করতে সাহায্য করে। সাংগঠনিক দক্ষতা সকল অংশীদারদের ভাগ করা লক্ষ্য অর্জনের পথে রাখতেও সাহায্য করে। এর মাধ্যমে আপনি দলের সদস্যদের তাদের অর্জনের অগ্রগতি থেকে বিরত রাখছেন না। কার্যকর সংগঠনের গুরুত্ব। কার্যকর আয়োজন আপনাকে সাহায্য করে কোম্পানির সময় এবং অর্থ সাশ্রয় করতে। আপনি জিনিসগুলি অনুসন্ধানে কম সময় ব্যয় করেন, কারণ আপনি ইতিমধ্যেই জানেন যে সেগুলি কোথায় পাবেন। পরিবর্তে আপনি কর্মক্ষেত্রে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলিতে সেই সময় সাশ্রয় করতে পারবেন। আমরা সকলেই জানি সময় মূল্যবান। যেখানে আপনি আপনার মনোযোগ এবং দক্ষতা কেন্দ্রীভূত করতে চান, তা অর্থে রূপান্তরিত হতে পারে। উচ্চ মানের কাজ করুন। সংগঠন আপনার নির্ধারিত সময়সীমার মধ্যে দৌড়ানোর এবং নিম্নমানের কাজ প্রদানের সম্ভাবনা কম করে বা হ্রাস করে। একজন উচ্চমানের কর্মচারী হয়ে উঠুন। লোকেরা আপনাকে একজন নির্ভরযোগ্য এবং বুদ্ধিমান ব্যক্তি হিসেবে জানবে। এর উপর ভিত্তি করে আপনি সুপারিশ এবং পদোন্নতি পেতে পারেন। আপনি একজন উচ্চ পারফর্মার হিসাবে আপনার নিজস্ব ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করেছেন এবং লোকেরা আপনার কাজ সম্পন্ন করার জন্য আপনার উপর নির্ভর করে। মানসিক সুস্থতা তৈরি করুন। মানসিক সুস্থতা অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্কের অনুসরণ করি। যখন আপনি জয়ের জন্য সংগঠিত হন, তখন আপনি আপনার মানসিক সুস্থতা দক্ষতা বৃদ্ধির জন্য আরও ভালো অবস্থানে থাকেন। উদাহরণস্বরূপ ধরুন, আপনি ক্রস ফাংশনাল স্টেক হোল্ডারদের সাথে একটি কঠিন প্রকল্পে কাজ করছেন। প্রকল্প ব্যবস্থাপক হিসাবে আপনি সময়সীমা, কাজ এবং প্রকল্পের মালিকদের বরাদ্দ করেছেন, কিন্তু দৈনন্দিন কাজের নিচে স্তরে স্তরে সম্পর্ক পরিচালনা, দ্বন্দ্ব মোকাবেলা এবং মানুষের সাথে কাজ করা, এই সমস্ত দক্ষতার জন্য কিছু ধরনের মানসিক সুস্থতার প্রয়োজন। সংগঠিত ব্যক্তিরা আরও নির্ভরযোগ্য এবং নিয়ন্ত্রণে থাকে এবং দ্রুত আস্থা এবং পেশাদারিত্বে অনুভূতি তৈরি করতে পারে। সাংগঠনিক দক্ষতার প্রকারভেদ কী কী আছে, চলুন এ নিয়ে আলোচনা করি। আভ্যন্তরীণ সাংগঠনিক দক্ষতা। আভ্যন্তরীণ সাংগঠনিক দক্ষতা হলো মানসিক দক্ষতা। এগুলো আপনাকে জটিল সমস্যা বিশ্লেষণ করতে সাহায্য করতে পারে, যাতে আপনি সমাধান খুঁজে বের করতে পারেন। এগুলি হলো এমন দক্ষতা যা আপনাকে শান্ত থাকতে সাহায্য করে, এমনকি চাপের মধ্যেও। আভ্যন্তরীণ সাংগঠনিক দক্ষতার উদাহরণগুলির মধ্যে রয়েছে সৃজনশীল চিন্তাভাবনা, কৌশলগত চিন্তাভাবনা। এগুলো প্রায়শই এখানে আপনার মানসিক সুস্থতা ভূমিকা পালন করবে। আপনার মস্তিষ্কে বিভিন্ন ধরনের দক্ষতা রয়েছে, যা এটি বিভিন্ন পরিস্থিতিতে আপনাকে ব্যবহার করবে। প্রয়োজনের সময় এই দক্ষতাগুলির উপর নির্ভর করতে সক্ষম হওয়ার জন্যে আপনার মানসিক সুস্থতার দক্ষতা তীক্ষ্ণ রাখা গুরুত্বপূর্ণ। বাহ্যিক সাংগঠনিক দক্ষতা।
এই সাংগঠনিক দক্ষতাগুলি আপনি অন্যদের সাথে কিভাবে কাজ করেন তার সাথে আরও বেশি সম্পর্কিত। এগুলি আপনাকে আপনার কর্মক্ষেত্র পরিষ্কার, বিশৃঙ্খলা মুক্ত রাখতে সাহায্য করে, যাতে আপনার কাজগুলি সম্পন্ন করা সহজ হয়। এভাবেই আপনি লক্ষ্যের জন্য সময়সীমা নির্ধারণ করেন, কিভাবে লক্ষ্যগুলিকে পরিচালনাযোগ্য কাজে ভাগ করেন, কিভাবে যোগাযোগ করেন এবং কিভাবে অন্যদের সাথে সহযোগিতা করেন। ভালো বাহ্যিক সাংগঠনিক দক্ষতা আপনাকে দলের সদস্য হিসাবে ভালো খেলতে সাহায্য করবে। বাহ্যিক সাংগঠনিক দক্ষতার কিছু উদাহরণের মধ্যে রয়েছে অগ্রাধিকার নির্ধারণ, ডকুমেন্টেশন, কর্মপ্রবাহ ব্যবস্থাপনা ও দলগত কাজ। 10টি গুরুত্বপূর্ণ সাংগঠনিক দক্ষতা হল শারীরিক গঠন, লক্ষ্য নির্ধারণ, অগ্রাধিকার নির্ধারণের দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণ, কৌশলগত চিন্তাভাবনা এবং পরিকল্পনা, সহযোগিতা, কার্যকর যোগাযোগ, সময় ব্যবস্থাপনা, স্বপ্রেরণা, স্বব্যবস্থাপনা। শারীরিক গঠন আলোচনা করব। আপনার কম্পিউটার ডেস্ক এবং অফিস স্পেসে আপনি আপনার ফাইলগুলি কতটা ভালোভাবে সাজিয়ে রাখেন। আপনি কি আপনার ডেস্কগুলিকে ফোল্ডারে এবং আপনার ব্যবহৃত ফাইল লেবেলে গোষ্ঠীবদ্ধ করেন? যদি হ্যাঁ, তাহলে আপনার শারীরিক সাংগঠনিক দক্ষতা আছে। এই দক্ষতা আপনাকে জিনিসগুলি অনুসন্ধানে কম সময়ে ব্যয় করতে দেয়, কারণ আপনি ইতিমধ্যেই জানেন সেগুলি কোথায়। লক্ষ্য নির্ধারণ। লক্ষ্য নির্ধারণের অর্থ হচ্ছে লক্ষ্য অর্জনের জন্য আপনাকে নির্দেশনা এবং অনুপ্রাণিত করার জন্য একটি কর্ম পরিকল্পনা থাকা। এর মধ্যে রয়েছে আপনার লক্ষ্যগুলিকে ছোট ছোট ভাগ করা এবং সেগুলির জন্য সময়সীমা নির্ধারণ করা। নিয়োগকর্তারা লক্ষ্য নির্ধারণের দক্ষতা পছন্দ করেন, কারণ এটি কর্মক্ষেত্রে কর্মক্ষমতা এবং আশাবাদ উন্নত করে। অগ্রাধিকার নির্ধারণের দক্ষতা। ধরা যাক সপ্তাহে আপনার 3টি কাজ সম্পন্ন করতে হবে। অগ্রাধিকার নির্ধারণ আপনাকে প্রতিটি কাজের মূল্যায়ন করতে সাহায্য করবে, যাতে আপনি বুঝতে পারবেন যে তাদের কতটা গুরুত্ব এবং প্রতিশ্রুতি রয়েছে বা প্রয়োজন। এইভাবে আপনি প্রথমে কোন কাজটি সম্পন্ন করতে হবে তা জানতে পারবেন। যেহেতু সব কাজ শেষ করার জন্য পর্যাপ্ত সময় থাকে না, তাই নিয়োগকর্তারা এমন লোকেদের মূল্য দেবেন যারা অগ্রাধিকার দিতে জানেন। সিদ্ধান্ত গ্রহণ। আপনি কি প্রায়শই তথ্যের উপর ভিত্তি করে বিভিন্ন কর্মপন্থার ফলাফল ভবিষ্যৎবাণী করেন এবং তারপর আরও লাভজনক পছন্দটি বেছে নেন? আপনার সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা আছে। এই দক্ষতার উপর দক্ষতা অর্জনের ফলে কোনো কোম্পানি আপনার জন্য খারাপ পছন্দের পরিণতির সম্ভাবনা সীমিত হয়। কৌশলগত চিন্তাভাবনা। কৌশলগত চিন্তাভাবনা একটি সমস্যা সমাধানের দক্ষতা। এটি হলো আপনি কিভাবে পরিস্থিতি বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের কোনো সমস্যার সমাধান বের করতে পারেন। কৌশলগত চিন্তাভাবনা একটি গুরুত্বপূর্ণ হস্তান্তরযোগ্য দক্ষতা, যা আপনি বেশিরভাগ চাকরিতে ব্যবহার করতে পারেন। এটি আপনাকে কেবল আপনার কাজগুলি সম্পাদন করা থেকে শুরু করে ব্যবসায়িক লক্ষ্যের সাথে কিভাবে সেগুলি জড়িত তা বুঝতে সাহায্য করবে। সহযোগিতা। সহযোগিতা বলতে বোঝায় যে আপনি একটি লক্ষ্য অর্জনের জন্য 2 বা ততোধিক লোকের সাথে কতটা ভালোভাবে কাজ করেন। আপনি কিভাবে যোগাযোগ করেন, কি আপনার কমিউনিকেশন স্টাইল, আপনি একজন নির্ভরযোগ্য দলের সদস্য কিনা যিনি তাদের কাজ সম্পন্ন করেন, এবং আরও অনেক কিছু। ব্যবসাগুলি দলগত কাজের উপর নির্ভর করে সাফল্য লাভ করে। আপনার সহযোগিতার দক্ষতা প্রমাণ করে যে আপনি একটি দলে কাজ করে একটি ভাগ করা লক্ষ্য অর্জন করতে পারেন। কার্যকর যোগাযোগ। কার্যকর যোগাযোগের মধ্যে রয়েছে চিন্তা ভাবনা, ধারণা এবং জ্ঞান এমনভাবে বিনিয়োগ করা যাতে প্রাপক বুঝতে পারে, স্পষ্টভাবে কথা বলা বা লেখা যাতে প্রাপক আপনাকে ভুল না বোঝে। দুর্বল যোগাযোগ দক্ষতার সুযোগ হাতছাড়া করে, কর্মক্ষেত্রে দ্বন্দ্ব সৃষ্টি করে
এবং কর্মক্ষেত্রে বিলম্ব ঘটায়। ভুল যোগাযোগের কারণে প্রতি 3টি প্রকল্পের মধ্যে একটি ব্যর্থ হয়, যার ফলে প্রতি বছর অনেক ক্ষতি হয়। সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট, কিভাবে আপনি আপনার সময়কে বিভিন্ন কাজের মধ্যে ভাগ করে নেন, তা আপনার সময় ব্যবস্থাপনার দক্ষতা সম্পর্কে অনেক কিছু বলে। সময় ব্যবস্থাপনার অর্থ হলো কাজগুলো কতটা সময় নেয় সে সম্পর্কে সচেতনতা এবং সেই অনুযায়ী আপনার সময়সূচি সামঞ্জস্য করা। সময় ব্যবস্থাপনা আপনাকে আরও দক্ষতার সাথে কাজ করতে সাহায্য করতে পারে, কারণ অতিরিক্ত মিনিট অজান্তেই চলে যায়। একটি কর্মজীবনের ভারসাম্য এবং কর্মক্ষেত্রে সন্তুষ্টি বৃদ্ধি করে। আপনি যখন উৎপাদনশীল থাকেন তখন কোম্পানিতে খারাপ পারফরম্যান্স নিয়ে চিন্তা করতে হয় না, অথবা আপনি যদি সন্তুষ্ট থাকেন তবে চাকরি হারানোর বিষয়ে কোনো চিন্তাভাবনা করতে হয় না। স্বপ্রেরণা, আত্মপ্রেরণা হলো সেই আভ্যন্তরীণ শক্তি যা আপনাকে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে এগিয়ে যেতে ঠেলে দেয়। এই আভ্যন্তরীণ ইচ্ছাই আপনাকে লক্ষ্য অর্জনে আগ্রহী করে তোলে, যা যতই অসম্ভব মনে হোক না কেন। ম্যানেজারদের কর্মীদের পেছনে ছুটতে সময় নেই, তাই আপনি যদি নিজে থেকে কাজ করার অনুপ্রেরণা খুঁজে পান তবে তা দুর্দান্ত হবে আপনার জন্য। স্বব্যবস্থাপনা, যদি আপনার কাজের তদারকি করার জন্য কোনো ব্যবস্থাপক না থাকতো তাহলে কি আপনি এখনো কাজ করতে পারতেন? স্বব্যবস্থাপনা বর্ণনা করে যে আপনি কিভাবে আপনার কাজের পরিকল্পনা, পরিচালনা এবং জবাবদিহিতা করেন। স্বপ্রেরণার মতো নেতৃত্ব চিন্তা করার দক্ষতা নেই যে আপনার যদি স্বব্যবস্থাপনার দক্ষতা থাকে তবে আপনি শিথিল হয়ে যাবেন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা সম্পর্ক কিভাবে বৃদ্ধি করবেন? শক্তিশালী সাংগঠনিক দক্ষতা থাকা এমন একটি অভ্যাস যার ক্রমাগত বিকাশ প্রয়োজন। আপনি এক সপ্তাহ অত্যন্ত সুসংগঠিত থাকতে পারেন এবং পরের সপ্তাহে ভারসাম্যহীন হতে পারেন। কর্মক্ষেত্রে এই দক্ষতাগুলিকে আরও শক্তিশালী এবং তুলে ধরার জন্য নিম্নলিখিত কিছু কৌশল চেষ্টা করতে পারেন। প্রকল্প পরিচালনায় স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করুন। অতিরিক্ত দায়িত্ব গ্রহণের জন্য আরও সংগঠনের প্রয়োজন। একটি প্রকল্পের পরিকল্পনা এবং সংগঠন পরিচালনা করার প্রস্তাব দিয়ে আপনি নিয়মতান্ত্রিক থাকার এবং অনেক চলমান অংশ পরিচালনা করার ক্ষমতাকে শক্তিশালী করছেন এবং প্রচার করছেন। আপনার কর্মক্ষেত্রে পরিষ্কার রাখুন। প্রত্যেকেই আলাদা আলাদা কাজ করে। আপনার হোম অফিস হয়তো আপনার অফিসের ভেতরে থাকা কর্মক্ষেত্রের মতো নাও হতে পারে, তবুও আপনি আপনার সহকর্মীদের সাথে যে চিত্রটি প্রতিফলিত করেন তা আসলেই একটি বার্তা বহন করে। আর আপনার ভার্চুয়াল কলের সময় একটি পরিষ্কার পরিপাটি কর্মক্ষেত্র অথবা একটি সুন্দর সুগঠিত পটভূমি সহকর্মীদের দ্বারা আপনাকে কিভাবে দেখা হবে তার উপর প্রভাব ফেলতে পারে। তাছাড়া আপনার স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটি রাখার প্রতিশ্রুতি তা আপনার সহকর্মীদের কাছে দৃশ্যমান হোক বা না হোক আপনার সামগ্রিক সাংগঠনিক দক্ষতা বিকাশে সহায়তা করতে পারে। আপনার জীবন বৃত্তান্তে সাংগঠনিক দক্ষতা কিভাবে যুক্ত করবেন? সিভির বিপরীতে একটি জীবন বৃত্তান্ত ছোট হয়, তাই আপনার দক্ষতা প্রকাশের সুযোগ কম থাকে, কিন্তু এর অর্থ এই নয় যে আপনার সেগুলি তুলে ধরার চেষ্টা করা উচিত নয়। প্রার্থীদের জীবন বৃত্তান্তে সাংগঠনিক দক্ষতা খোঁজেন। সাংগঠনিক দক্ষতা তুলে ধরার আপনার জীবন বৃত্তান্তে আলাদা করে তুলতে এবং সাক্ষাৎকারের সম্ভাবনা বাড়াতে সাহায্য করতে পারে। আপনার জীবন বৃত্তান্তে আপনার সাংগঠনিক দক্ষতা দেখানোর জন্য এই টিপসগুলি ব্যবহার করতে পারেন। একটি পরিষ্কার জীবন বৃত্তান্ত লেআউট বেছে নিন। পরিষ্কার এবং সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তগুলি উল্লেখ না করেই সাংগঠনিক দক্ষতা প্রদর্শন করে। পার্শ্ব সুবিধা হিসাবে নিয়োগ সরঞ্জামগুলির জন্য নির্ধারিত কিওয়ার্ডগুলির জন্য
সেগুলি স্ক্যান করা সহজ। এটি গুরুত্বপূর্ণ কারণ নিয়োগকারীদের 75% জীবন বৃত্তান্ত স্ক্যান করার জন্য আবেদনকারী ট্র্যাকিং সিস্টেম এটিএস ব্যবহার করেন। এটি আপনার দক্ষতাগুলি এটিএস এর জন্য সহজে সংগ্রহ করার জন্য বুলেট যুক্ত তালিকা ব্যবহার করতেও সাহায্য করতে পারে। 2 নম্বর পয়েন্টে বলবো, কাজের বিবরণের সাথে মেলে এমন সাংগঠনিক দক্ষতা উল্লেখ করুন। নিয়োগকর্তারা কিছু পদের জন্য নির্দিষ্ট সাংগঠনিক দক্ষতা পছন্দ করেন এবং তারা চাকরির বিবরণে সেগুলি অন্তর্ভুক্ত করেন। উদাহরণস্বরূপ, একজন ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের জন্য আমাদের চাকরির বিজ্ঞাপনে আমরা সহযোগিতাকে একটি প্রয়োজনীয় দক্ষতা হিসাবে তালিকাভুক্ত করি। আপনি যদি এই পদের জন্য আবেদন করেন তাহলে আপনার জীবন বৃত্তান্তে আপনার সহযোগিতার দক্ষতা তুলে ধরা উপকারী হবে। 3 নম্বর পয়েন্টে বলবো, সারাংশ বিভাগে নিজের বর্ণনা করার জন্য আপনার সাংগঠনিক দক্ষতা ব্যবহার করুন। নিয়োগকর্তারা একটি জীবন বৃত্তান্ত দেখতে গড়ে 7 সেকেন্ড সময় ব্যয় করেন। সারাংশ বিভাগটি তারা প্রথম অংশটি দেখেন, কারণ এটি সাধারণত জীবন বৃত্তান্তের উপরে থাকে এবং আবেদনকারীর সারসংক্ষেপ তুলে ধরে। জীবন বৃত্তান্তের সারাংশ অংশে আপনার মূল সাংগঠনিক দক্ষতা সম্পর্কে বর্ণনা দিন। 4 নম্বর পয়েন্টে বলবো, অভিজ্ঞতা বিভাগে আপনার সাংগঠনিক দক্ষতা প্রদর্শন করুন। অভিজ্ঞতা বিভাগে আপনার চাকরিতে কি করেছেন সে সম্পর্কে আরও বিশদ বিবরণ দেওয়া আছে। ফলাফল অর্জনের জন্য আপনি কিভাবে আপনার সাংগঠনিক দক্ষতা ব্যবহার করেছেন তা সেখানে দেখান। আপনার দক্ষতা বর্ণনা করতে কর্মক্রিয়া ব্যবহার করুন। এছাড়াও আপনার অভিজ্ঞতাটি বিভাগটি পরিষ্কার এবং সহজে পাঠযোগ্য করে তুলতে বুলেট পয়েন্ট ব্যবহার করুন। সাক্ষাৎকারে আপনার সাংগঠনিক দক্ষতা কিভাবে তুলে ধরবেন? সাক্ষাৎকারের সময় নিয়োগকর্তারা আপনার সাংগঠনিক দক্ষতা সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন। আলাদা করে তুলে ধরার জন্য কিভাবে সেগুলি তুলে ধরবেন তা এখানে একটু আলোচনা করলাম। আগের চাকরিতে আপনি কিভাবে আপনার সাংগঠনিক দক্ষতা ব্যবহার করেছিলেন সে সম্পর্কে কথা বলুন। সাক্ষাৎকারী বা সাক্ষাৎকার গ্রহীতারা জানতে চান যে আপনি আপনার সাংগঠনিক দক্ষতা কিভাবে প্রয়োগ করেছেন। আপনার পূর্ববর্তী চাকরিতে আপনার ভূমিকা সম্পর্কে তাদের বলুন। এটি বড় বা ছোট স্কেলে ছিল কিনা তা বিবেচ্য নয়। উদাহরণস্বরূপ, আপনি হয়তো 4 জনের একটি দলকে অল্প সময়ের মধ্যে 20টিরও বেশি চুক্তি সম্পন্ন করতে নেতৃত্ব দিয়েছিলেন। আমার আগের চাকরিতে সংগঠন খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই ধরনের একটি আশ্বস্তকারী বাক্যাংশ দিয়ে শুরু করুন। তারপর আপনি কিভাবে লক্ষ্যগুলিকে ছোট ছোট ইউনিটে ভাগ করেছেন, পরিকল্পনা প্রক্রিয়া, কিভাবে আপনি কাজগুলি অর্পণ করেছেন এবং সাফল্যের জন্য আপনি যে প্রতিটি পদক্ষেপ নিয়েছেন তা উল্লেখ করুন। এরপরে বলবো, আপনার ব্যক্তিগত জীবনে আপনি কিভাবে আপনার সাংগঠনিক দক্ষতা ব্যবহার করেছেন সে সম্পর্কে বলুন। যদি আপনি সবেমাত্র কলেজ থেকে পাস আউট হন তাহলে আপনার সম্ভবত গর্ব করার মতো অভিজ্ঞতা খুব কম। এখানে ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যবহার করে প্রমাণ করুন যে কার্যকর প্রয়োজন আপনার মূল দক্ষতাগুলির মধ্যে একটি। পারিবারিক ভ্রমণ বা আপনার পরিকল্পনা করা অন্য কোনো যে কোনো জিনিস সম্পর্কে তাদের বলার জন্য একটি ভালো সময়। কোনো ভুল হয়েছে এবং আপনি কিভাবে সেগুলো মোকাবিলা করেছিলেন তা অন্তর্ভুক্ত করতে ভুলবেন না। সাংগঠনিক যদি যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা যদি আপনার সাংগঠনিক দক্ষতা জানতে না চায়, যদি আপনার নিয়োগ ব্যবস্থাপক আপনার সাংগঠনিক দক্ষতা সম্পর্কে জিজ্ঞেস না করেন তাহলে আপনার দক্ষতা নিয়ে সমালোচনা করার সুযোগ তৈরি করার জন্য আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন। আপনার নিয়োগ ব্যবস্থাকে জিজ্ঞেস করার সময় অনেক প্রশ্ন আছে, তবে আপনি এই চেষ্টা করে দেখতে পারেন। আপনি কি কিছু চলমান প্রকল্প বা উদ্যোগের বর্ণনা দিতে পারেন যা আপনি এই ভূমিকায় সমাধানে সাহায্য করতে পারি? আপনার ভূমিকার উপর জোর দিতে আমি শব্দটি ব্যবহার করুন। আপনার দক্ষতা নিশ্চিত করতে সহযোগী
পরিকল্পিত, কৌশলগত ইত্যাদি সাংগঠনিক দক্ষতার কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। আপনার সাংগঠনিক দক্ষতা কিভাবে উন্নত করবেন? অনেক কোম্পানি এই দক্ষতা শেখানোর জন্য সাংগঠনিক প্রশিক্ষণের ব্যবস্থা করেন, কিন্তু আপনি এই টিপসগুলি ব্যবহার করে নিজের সাংগঠনিক দক্ষতা উন্নত করতে পারেন। আপনি কতটা সুসংগঠিত এবং কোথায় উন্নতি করতে হবে তা জানতে আপনার কাজের পদ্ধতি মূল্যায়ন করুন। ভৌত ও ডিজিটাল কর্মক্ষেত্র পরিষ্কার করুন এবং পরিপাটি রাখুন। সময়সীমা পূরণে আপনাকে সাহায্য করার জন্য নথির নির্দেশাবলী মূল্যবান। সহজে অ্যাক্সেসের জন্য আপনার নথিগুলিকে ফোল্ডার গ্রুপ করুন। একটি ব্যক্তিগত ক্যালেন্ডার রাখুন এবং আপনার কাজের জন্য সময়সীমা নির্ধারণ করুন। গুরুত্ব এবং সময়সীমা অনুসারে আপনার কাজগুলিকে অগ্রাধিকার দিন। আপনার দিনের পরিকল্পনা এবং কার্যকলাপ নির্ধারণের জন্য কমপক্ষে 10 মিনিট সময় ব্যয় করুন। সাংগঠনিক দক্ষতা অর্জনের মধ্যে সহজাত নয়, আমরা সকলেই সংগঠিত হতে শিখতে পারি। আপনার কি কি দক্ষতা আছে তা জানার জন্য নিজেকে মূল্যায়ন করে শুরু করেন। এইভাবে আপনি শিখবেন কোথায় আপনার উন্নতি করতে হবে। যদি আপনার সাংগঠনিক দক্ষতা তৈরিতে সমস্যা হয়, তাহলে একজন কোচ আপনাকে সাহায্য করতে পারেন। বেটার আপের মাধ্যমে আপনি আপনার দক্ষতা তৈরির জন্য একটি ব্যক্তিগত কৃত পরিকল্পনা নিয়ে আপনার কোচের সাথে কাজ করতে পারেন। নিজের উপর বিনিয়োগ করে আপনি আপনার পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর এক ধাপ এগিয়ে যাবেন। এখানে এই ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। থ্যাংক ইউ।